আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশের রাজপথে যে আগুন জ্বলছে তার আসল কারণ কিন্তু কেবল শরীফ ওসমান হাদির মৃত্যু বা সংখ্যালঘু নির্যাতন নয়। আমরা ভাবছি ছাত্ররা হয়তো মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলে গেছে, কিন্তু বাস্তবতা অনেক বেশি ভয়ঙ্কর। আসল সত্য হলো বাংলাদেশে এমন এক নীল নকশা তৈরি হচ্ছে যার ফলে 2026-এর ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। সব থেকে চমকে দেওয়ার মতো তথ্য হলো, যে হাদিকে বাংলাদেশের ছাত্ররা শহীদ বলছে তার খুনের দায় তারা সরাসরি ভারতের উপর চাপাচ্ছে, যাতে সাধারণ মানুষের ক্ষোভকে ইউনূস সরকারের ব্যর্থতা থেকে সরিয়ে প্রতিবেশী দেশের দিকে ঘুরিয়ে দেওয়া যায়। কিন্তু পর্দার আড়ালে কি ইউনূস আর জামায়াত ইসলাম মিলে নিজেদেরই এক অ্যাসেট বা নেতাকে সরিয়ে দিল না তো? বন্ধুরা, আজ আমরা এমন কিছু গোপন চুক্তির কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হতে পারে এটি একটি সাধারণ অস্থিরতা, কিন্তু প্রপার রিসার্চ বলছে এর পেছনে রয়েছে এক গভীর পলিটিক্যাল ফন্দি। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছিলেন ছাত্রদের কাঁধে ভর করে, কিন্তু এখন তিনি এমন এক দোটানায় পড়েছেন যেখানে নির্বাচন দিলেই তার ক্ষমতা হারানোর ভয় রয়েছে। কেন এই অরাজকতা তৈরি করা হচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে সময়সীমার মধ্যে। 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি দেশে ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম খারাপ থাকে তবে জরুরি অবস্থা জারি করে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব। আর এই অরাজকতা তৈরির জন্যই ওসমান হাদির মতো নেতাদের বলির পাঠা বানানো হচ্ছে। এটাই মত বিশেষজ্ঞদের। যখনই কোনো দেশে অস্থিরতা বাড়ে তখনই সাধারণ মানুষের নজর রুটি রুজির সমস্যা থেকে সরিয়ে আবেগ আর প্রতিহিংসার দিকে চলে যায়। ইউনূস এবং তার মিত্র জামাত ইসলামী ঠিক এই তাসটি খেলছে। ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকাণ্ড এখন বাংলাদেশের সবথেকে বড় আলোচনার বিষয়। ইনকলাব মঞ্চের এই নেতা ছিলেন প্রবল ভারত বিরোধী। তিনি স্বপ্ন দেখতেন গ্রেটার বাংলাদেশ তৈরির, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টারকে ভেঙে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার কথা বলতেন তিনি। তাকে 12ই ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় রিকশায় গুলি করে মারা হয়। 18ই ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে মারা যান। এই হত্যাকাণ্ডের পর ছাত্ররা কিন্তু সরাসরি মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করছে না, তারা এখনও বিশ্বাস করছে যে এটি ভারতের গোয়েন্দা সংস্থার কাজ। কিন্তু সেই ছাত্ররা, সেই ছাত্র নেতারা যারা বাকিরা আছেন, তারা কি একটা জিনিস বুঝতে পারছেন যে এর পেছনে লাভটা কার? এই যে ওসমান হাদি মারা গেছেন, এর সুবিধাটা কে পাচ্ছে, কারা পাচ্ছে? একটা বড় প্রশ্ন এখানে থেকে যায়। যেই ওসমান হাদি সরকারের হয়ে ভারত বিরোধী স্লোগান তুলতেন, তাকে মারলে কার লাভ? যদি ইউনূস এবং জামাত চায় যে দেশে নির্বাচন না হোক, তবে তাদের এমন একটা ঘটনার প্রয়োজন ছিল যা পুরো দেশকে অশান্ত করে তুলবে। হাদির মৃত্যুর পর ইনকলাব মঞ্চ আলটিমেটাম দিয়েছে যে বিচার না হলে তারা নির্বাচন হতে দেবে না। এটাই তো চাইছে মোহাম্মদ ইউনূস এবং জামাত ইসলাম। তাদের পরিকল্পনা তো এটাই, যেন তেন প্রকারে নির্বাচনকে বানচাল করে দেওয়া। তাহলেই ক্ষমতায় টিকে থাকতে পারবেন ইউনূস এবং জামাত ইসলাম। এটি কি কোনো সাজানো নাটক? কারণ অস্থির দেশ মানেই হলো নির্বাচনের স্থগিতাদেশ। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি ম্যান্ডেটহীন এক নেতা হয়ে দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছেন। খবর চাউর হয়েছে যে ভারতের প্রভাব কমাতে এবং চীন বা আমেরিকার সমর্থন পেতে ইউনূস সরকার বাংলাদেশের কৌশলগত এলাকা দীর্ঘমেয়াদী লিজে দেওয়ার পরিকল্পনা করছে। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল ডেনমার্কের কোম্পানিকে 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একে অবৈধ বলে দাবি করছে। তারেক রহমানের মতে একটি অনির্বাচিত সরকার দেশের দীর্ঘমেয়াদী বৈদেশিক নীতি নির্ধারণ করতে পারে না। আপনি কি ভেবে দেখেছেন এই ধরনের চুক্তি মানে কি? এর অর্থ হলো দশকের পর দশক ধরে এই ভূখণ্ডে বাংলাদেশের কোনো পূর্ণ অধিকার থাকবে না। শ্রীলঙ্কা ঠিক এই ভুলটি করেছিল হাম্বানটোটা বন্দরের ক্ষেত্রে, যার ফলে তারা দেউলিয়া হয়েছিল। ইউনূস কি নিজের গদি বাঁচাতে বাংলাদেশকে অর্থনৈতিক দাসত্বের দিকে ঠেলে দিচ্ছেন? নির্বাচিত সরকার না হওয়া সত্ত্বেও এমন আত্মঘাতী চুক্তি করার কোনো নৈতিক অধিকার কি তার আছে? এই প্রশ্নটি এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বড় বিতর্ক তৈরি করছে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক সফর নয়,
বরং এটি বাংলাদেশের ক্ষমতার সমীকরণে এক বিশাল বিস্ফোরণ হতে চলেছে। দীর্ঘ 17 বছর পর আগামী 25শে ডিসেম্বর যখন তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন, তখন বাংলাদেশের রাজনীতির তাপমাত্রা এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে। তবে চমকপ্রদ তথ্য হলো, তারেক রহমান কোনো সাধারণ পাসপোর্টে ফিরছেন না। দীর্ঘ সময় ধরে তার বাংলাদেশি পাসপোর্ট নেই, তাই তিনি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে একটি ওয়ান টাইম ট্রাভেল পাস বা এককালীন যাতায়াত অনুমতির মাধ্যমে দেশে ফিরছেন। আরও একটি অজানা তথ্য হলো, দেশে ফেরার ঠিক 2 দিন পর অর্থাৎ 27শে ডিসেম্বর তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে তিনি কেবল দলের নেতৃত্বই দেবেন না, বরং সরাসরি জনগণের ম্যান্ডেট নিতে প্রস্তুত। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো তারেক রহমানের সাম্প্রতিক কঠোর অবস্থান। তিনি প্রশ্ন তুলছেন, একজন অনির্বাচিত নেতা হিসেবে ইউনূস কিভাবে বিদেশের সাথে দীর্ঘমেয়াদী ফরেন পলিসি বা 99 বছরের লিজের মতো চুক্তি সই করছেন। তারেক রহমানের মতে এলডিসি গ্রাজুয়েশন বা বন্দর সংস্কারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল একটি নির্বাচিত সরকারেরই আছে, যা ইউনূস সরকারের নৈতিক ভিত্তিকেই আজ বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। পর্দার আড়ালের খবর হলো, তারেক রহমানের এই গ্র্যান্ড এন্ট্রি এটা রুখতে সরকারের ভেতর এবং বাইরে এক গোপন পরিকল্পনা চলছে। একদিকে ডক্টর ইউনূস কড়া নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও অন্যদিকে উগ্রপন্থী গোষ্ঠীগুলিকে ব্যবহার করে দেশে এমন এক অস্থিরতা তৈরির ফন্দি করা হচ্ছে, যাতে জরুরি অবস্থা জারির মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়া যায়। এমনকি তারেক রহমানের সাথে তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমানও ফিরছেন, যা ইঙ্গিত দেয় যে জিয়া পরিবার এখন পূর্ণ শক্তিতে মাঠের রাজনীতিতে নামতে চলেছে। জামাত এবং ইউনূস সরকারের একাংশ এখন আতঙ্কিত যে তারেক রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তাদের সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা বালির বাঁধের মতো ধসে পড়বে। বাংলাদেশের এই অরাজকতার সবচেয়ে মর্মান্তিক শিকার হচ্ছে সংখ্যালঘুরা। সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় 27 বছর বয়সী হিন্দু পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে মারার ঘটনা সমগ্র বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। সবথেকে ভয়াবহ তথ্য হলো, দীপুকে তার কারখানার সুপারভাইজাররা উগ্রবাদী ভিড়ের হাতে তুলে দিয়েছিল এবং তার সহকর্মীরাও সেই ভিড়ে যোগ দিয়েছিল। এদিকে দিল্লি, কলকাতার বাংলাদেশ হাই কমিশনের সামনে হাজার হাজার মানুষের বিক্ষোভ প্রমাণ করে যে ভারত এই অন্যায় আর মুখ বুজে সহ্য করবে না। জম্মু, ভোপাল, হায়দ্রাবাদ এবং পশ্চিমবঙ্গ সর্বত্র আজ প্রতিবাদের আগুন জ্বলছে। বিশ্ব হিন্দু পরিষদ সরাসরি প্রশ্ন তুলছে যে বাংলাদেশে হিন্দুদের উপর এই বর্বরতা বন্ধ না হলে ভারতকে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভারত সরকার ইতিমধ্যে দিল্লির হাই কমিশনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের মিথ্যা বয়ান প্রত্যাহার করেছে এবং দীপু দাসের হত্যার বিচার দাবি করেছে। বাংলাদেশের সরকার হয়তো মুখে ভারত বিরোধিতার বুলি আওড়াচ্ছে, কিন্তু বাস্তব পরিসংখ্যান বলছে তারা ভারতের উপর কতটা নির্ভরশীল। বন্ধুরা, একটা ছোট্ট পরিসংখ্যান দিই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 2024-25 অর্থবর্ষে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল $13.51 বিলিয়ন। এর মধ্যে ভারত থেকেই বাংলাদেশ আমদানি করে $11.46 বিলিয়ন পণ্য। তাদের খনিজ তেল, তুলা, সুতো, বিদ্যুতের সিংহভাগ ভারত নিশ্চিত করে। ভারত যদি আজ তার সহযোগিতার নল বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের বাজার 1 সপ্তাহের মধ্যে ধসে পড়বে। গত অগস্টে স্থলপথে সুতো আমদানি নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের স্থানীয় বাজারে সুতোর দাম 8 থেকে 12% বেড়ে গিয়েছিল। অথচ এই অকৃতজ্ঞ ইউনূস সরকার বাংলাদেশের সাধারণ মানুষকে ভারত ভীতি দেখিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে। তারা ভুলে গেছে যে 1971 সালে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর যৌথ রক্তে এই দেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশের বর্তমান টালমাটাল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে সবথেকে রহস্যময় এবং শক্তিশালী বার্তাটি এসেছে ক্রেমলিন থেকে। গত 28শে ডিসেম্বর ঢাকার রুশ দূতাবাসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ভারতের সাথে সংঘাত কমানো যত দ্রুত হয় ততই মঙ্গল। খোজিন মনে করিয়ে দিয়েছেন, 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত, রাশিয়া এবং বাংলাদেশ কেবল কূটনৈতিকভাবেই নয়, বরং যুদ্ধক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। এমনকি যুদ্ধের পর চট্টগ্রাম বন্দরে মাইন পরিষ্কারের মতো বিপজ্জনক কাজেও
রুশ নৌবাহিনী অংশ নিয়েছিল। এই ঐতিহাসিক সত্যটি মনে করিয়ে দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে পুরনো বন্ধুদের চটিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সুখকর হবে না। পর্দার আড়ালের আরও একটি বড় খবর হলো রাশিয়ার অর্থনৈতিক স্বার্থ। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে মস্কো এখন যথেষ্ট উদ্বিগ্ন। রাশিয়ার ব্যবসায়ীরা এই প্রকল্পে বড় বিনিয়োগ করেছে এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তার কারণে তারা এখন একটি স্থিতিশীল ফলাফলের জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বড় চমকপ্রদ তথ্য হলো রাশিয়া এখন আর কেবল অপেক্ষায় নেই, বরং তারা সরাসরি 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিনক্ষণকে স্বাগত জানিয়েছে এবং সেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। এটি একটি গভীর কূটনৈতিক চাল, কারণ রাশিয়ার এই কড়া নজরদারি বুঝিয়ে দিচ্ছে যে তারা বাংলাদেশে কোনো ধরনের ম্যান্ডেটহীন বা অগণতান্ত্রিক ক্ষমতার দীর্ঘস্থায়ীকে সমর্থন করছে না। রাশিয়ার এই হুঁশিয়ারি পেছনে আরও একটি গোপন কারণ রয়েছে, আর তা হলো উগ্রবাদের উত্থান। রাশিয়া চায় বাংলাদেশে নির্বাচন হোক একটি ইতিবাচক, বন্ধুত্বপূর্ণ এবং চরমপন্থা মুক্ত পরিবেশে। কূটনৈতিক মহলে এই চরমপন্থা শব্দটি ব্যবহার করে রাশিয়া আসলে ইউনূস সরকারকে বার্তা দিয়েছে যে ইনকলাব মঞ্চ বা জামাত ইসলামীর মতো উগ্র গোষ্ঠীগুলোর ভারত বিরোধী স্লোগান এবং মব লিঞ্চিংয়ের মতো ঘটনাগুলো মস্কো ভালো চোখে দেখছে না। ইউনূস সরকার যখন পশ্চিমী শক্তি বা চীনের দিকে বেশি ঝুঁকছে, তখন রাশিয়ার এই ফ্রেন্ডলি রিমাইন্ডার আসলে একটি ভূ রাজনৈতিক রেড অ্যালার্ট, যা অগ্রাহ্য করলে বাংলাদেশ ভবিষ্যতে এক ভয়াবহ আন্তর্জাতিক নিঃসঙ্গতার মুখে পড়তে পারে। বন্ধুরা, এত বড় রাজনৈতিক চালের মধ্যে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড বা উসমান হাদির খুনের নেপথ্যে যে রাজনীতিই থাকুক না কেন, রক্তের দাগ কিন্তু সাধারণ মানুষের শরীরেই লাগছে। ডক্টর ইউনূস নিজেকে শান্তির দূত হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরলেও তার নিজের দেশ আজ এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন কি আদৌ হবে, নাকি এই অস্থিরতাকে অজুহাত করে ইউনূস সরকার আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনা করছে? বন্ধুরা, বাংলাদেশের এই জটিল সমীকরণ নিয়ে আপনারা কি ভাবছেন? মোহাম্মদ ইউনূস এবং জামাত ইসলাম আসলে কি নির্বাচন বন্ধ করার জন্য নিজেদের নেতাকে বলির পাঠা বানালো? ইনকলাব মঞ্চের ছাত্রদের কি ভারত বিরোধী স্লোগান দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, যাতে তারা সরকারের ব্যর্থতা দেখতে না পায়? চীনের কাছে বা বিদেশি কোম্পানির কাছে দীর্ঘমেয়াদী লিজ দেওয়ার পরিকল্পনা কি বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করবে না? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।